সারা দেশে ৫ শতাধিক থানা সচল হলেও কার্যক্রম সীমিত। বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি প্রমিস করছি পুলিশদেরকে, আপনাদের যে ডিমান্ড, আপনারা খুব বেশি কিছু চান নাই, চান তারা শুরু চান নাই, উই ক্যান ডু ইট। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস, অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করবে। বঙ্গভবনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ, রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন আরও 2 উপদেষ্টা। ধীরে ধীরে খুলতে শুরু করেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী উপস্থিতি একেবারেই কম। উদ্বিগ্ন অভিভাবকদের আস্থা ফেরানোর চেষ্টা শিক্ষকদের। খুবই উপস্থিতি কম। আমার শিক্ষক কর্মচারীগণ যথারীতি স্কুলে আসেন, যথাসময় পর্যন্ত থাকার চেষ্টা করেন। সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, নির্যাতন, অগ্নিসংযোগের অভিযোগে কয়েক জেলায় সমাবেশ, বিক্ষোভ। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি। ট্রাফিক বাজার মনিটরিংয়ের পর এবার পঞ্চগড়ে চা সিন্ডিকেট ভাঙার চেষ্টায় শিক্ষার্থীরা। কারখানা পরিদর্শন, ত্রিপক্ষীয় বৈঠক। চা ফ্যাক্টরিগুলোতে আমাদের বিভিন্ন সিন্ডিকেটে ভরপুর, তো আমরা চেষ্টা করছি সিন্ডিকেট মুক্ত করার। আরও অন্য কারখানায় যাব, দেখব কিভাবে কি করতেছে। আমরা এটা চাই যে ছাত্ররা এইভাবে আসুক। বিরতিহীন সংবাদ সারা দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সারা দেশে ৫ শতাধিক থানা সচল হলেও সীমিত পরিসরে কার্যক্রম চলছে। নিজ নিজ কর্মস্থলে এরই মধ্যে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য। প্রতিটি থানার নিরাপত্তায় সেনাবাহিনী রয়েছে। ক্ষতিগ্রস্ত থানাসহ পুলিশি স্থাপনাগুলো মেরামত শেষে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। রাজশাহীর শাহ মখদুম থানা সাদা পোশাকে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য। সীমিত পরিসরে হলেও শুরু হয়েছে কার্যক্রম। নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। ইতিমধ্যে থানায় মোটামুটি বলা যায় যে শতভাগ অফিসার আপ ডাউন করতেছে, আসতেছে, থানায় আছে এখনও। যদিও এখনও আমরা বাইরের জনগণের কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারতেছি না, আমাদের ওই রকম সক্ষমতা আসলে আমাদের এখনও তৈরি হয়নি। মেবি এটা হয়তো রিসেন্ট হয়ে যাবে, 2-1 দিন একটু সময় লাগবে। দেশ জুড়েই একই চিত্র। বেশিরভাগ জায়গায় থানাসহ পুলিশি স্থাপনা ক্ষতিগ্রস্ত। কুষ্টিয়া সদর থানা তার মধ্যে একটি। ক্ষয়ক্ষতি সারিয়ে চেষ্টা চলছে ঘুরে দাঁড়াবার। বাকি 6 থানাতে সাধারণ ডায়েরি ও মামলা নেওয়া হচ্ছে। মানুষজন অভিযোগ নিয়ে আসলে মামলা, জিডি, সেগুলো আমরা নিচ্ছি। আমাদের কার্যক্রম সীমিত পরিসর হলেও আমাদের চালু রয়েছে। আর সদর থানায় অবগত যে সমস্যা আছে, সেই সমস্যার কারণে সেখানে হয়তো আমরা বসতে পারিনি। খুলনার বিভিন্ন থানা পরিদর্শন করেছেন নৌবাহিনী ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্রুতই কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস তাদের। আস্তে আস্তে এটা নর্মাল হয়ে আসছে এবং খুলনাবাসীর জন্য আমরা নৌবাহিনীর সদস্যরা প্রস্তুত আছি। পুলিশ আর কয়েকদিনের মধ্যেই মাঠে নামবেন। আমি আশা করি আগামীকালকের মধ্যেই তারা মাঠে থাকবেন। এদিকে ক্ষতিগ্রস্ত হওয়ায় বগুড়া সদর থানায় কার্যক্রম চলছে ডিবি কার্যালয়ে। জেলার বাকি 11 থানাতেও সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে। মডেল, মেট্রোপলিটন, হাইওয়ে সহ সারা দেশে থানা রয়েছে 639টি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। থানার কার্যক্রম সম্পর্কে জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আগে যাচ্ছি সিরাজগঞ্জে। সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আছেন। রুবেল, জেলার সব থানায় সব পুলিশ সদস্যরা যোগ দিয়েছেন কিনা সেটি জানাবেন, কারণ 15 তারিখের মধ্যেই তো সকল যোগ দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, সেটি কিন্তু নিশ্চয়ই সবাই জানে।
হ্যাঁ বৃষ্টি, আপনারা জানেন যে সবচেয়ে বেশি কিন্তু থানায় ক্ষতি হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা। সেখানে কিন্তু পুরো ভবনগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেকটাই ক্ষতি হয়েছে। সেই থানার 13 জন সদস্য কিন্তু সেখানে হত্যা হয়েছে। সেই নির্মম পরিহাস এবং সেই নির্মম কথাগুলো বলতে গিয়ে কিন্তু আসলে বলার কোনো ভাষা থাকে না যে কী পরিস্থিতি ছিল সেদিন এনায়েতপুর থানায়, কতটা নির্মমভাবে হত্যা হয়েছিল সেই সদস্যরা। সেই স্মৃতি কিন্তু আসলে মনে করার মতো নয় এবং কিন্তু কঠিন অবস্থা রয়েছে সেই এনায়েতপুর থানায়। তারপরে কিন্তু গতকাল এখানে অতিরিক্ত এখানকার মহা পরিদর্শক যিনি রয়েছেন পুলিশের, তিনি এসেছিলেন এবং তিনি দেখে গেছেন এবং তিনি বলে গেছেন দ্রুত কার্যক্রম চালু করার জন্য। এই জন্য সিরাজগঞ্জ সদর থানায় যিনি এখানকার তদন্ত রয়েছেন অফিসার ইনচার্জ তদন্ত হাসিবুল্লাহ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে নাগপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে। তিনি আজকে সকালে সেখানে গিয়েছিলেন এবং গিয়ে দেখেছেন যে আসলে সেখানে বসে থানা পরিচালনা করার মতো কোনো ব্যবস্থা কিন্তু নাই, যে কারণে তিনি কিন্তু আশেপাশে একটি ভবন কিংবা কোনো ঘর দেখেছেন যেখানে বসে যেন থানা কার্যক্রম চালানো হয়। তারপর এই থানা যখন সংস্কার করা হবে তখন এই থানাতে বসে মূলত তাদের পরিপূর্ণ কার্যক্রম চালানো হবে। এই হচ্ছে এনায়েতপুর থানার পরিস্থিতি। আর বাকিগুলোর অবস্থা যদি বলতে চলি, সেখানে সলঙ্গা এবং কাজীপুরে দুটি থানাতে স্বল্প পরিসরে কিছু সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া বাকি যে থানাগুলো রয়েছে সেই থানাগুলো কিন্তু কার্যক্রম এখন পর্যন্ত তেমন একটা চালু হয়নি। বিশেষ করে আমি রয়েছি সিরাজগঞ্জ সদর থানায়, দেখতে পারবেন যে একদম শুনশান নীরবতা। থানার চত্বরটি রয়েছেন আনসাররা, তারা কিন্তু মূলত এই থানা চত্বরটিকে তারা পাহারা দিচ্ছেন এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সবই থানার ভিতরে রয়েছেন। তারা কেউ কিন্তু এখন পর্যন্ত কাজে যোগদান করছেন। তারা বলছেন যে তাদের 11 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেবে ঠিক ততক্ষণ তারা কিন্তু অর্থাৎ এই কাজে যোগদান করবে। তার পাশাপাশি তারা আজকে বলেছেন যে ইতিমধ্যে যিনি অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন তিনি কিন্তু এখন পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইনে যায়নি এবং রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে সেখানকার পুলিশের যে দুঃখ কষ্ট সেটি কিন্তু এখন পর্যন্ত তিনি শোনেনি। যতক্ষণ পর্যন্ত তিনি রাজারবাগে গিয়ে এই সমস্ত পুলিশের দুঃখ কষ্টের কথা শুনে তাদের সমাধান না দেবে ততক্ষণ পর্যন্ত তারা আরও কাজে মানে না যেতে তারা চাচ্ছেন না। এবং আশা করা যাচ্ছে যে ইতিমধ্যে পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে হয়তোবা 2-1 দিনের মধ্যে সবগুলো থানায় কার্যক্রম চালু হবে, এমনটা তিনি আশ্বাস দিয়েছেন। শুনছিলাম, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবারে দিনাজপুরের কোতোয়ালি থানায় যাই, আমাদের সহকর্মী মাহফুজুল হক আছেন সেখানে। মাহফুজ, যেমনটি আমরা শুনলাম দিনাজপুরের কোতোয়ালি থানায় পুলিশ সদস্যরা যোগদান করেছেন, অন্য থানাগুলোর কি অবস্থা দেখছেন এবং পুলিশ সদস্যরা অন্য যে থানাগুলো আছে যার যার থানায় যোগ দিয়েছেন কিনা সে সম্পর্কেও জানতে চাই। হ্যাঁ বৃষ্টি, আপনি যেমনটি বললেন দিনাজপুর কোতোয়ালি থানার যে কার্যক্রম, এই কার্যক্রম তো আগে থেকেই চলছিল কিন্তু সেটা ভিতরে ছিল এবং তারা পোশাকি ইয়েতে অফিসিয়াল কাজগুলো করছিল না, তারা সাদা পোশাকে পরে কাজগুলো করছিল। আমরা কিছুক্ষণ আগেই আমরা জানতে পারি যে দিনাজপুর কোতোয়ালি থানায় যে পুলিশ সদস্যরা যারা বিভিন্ন আন্দোলনে 11 দফা দাবির পক্ষে দাবি জানিয়ে আসছিল তারা কোতোয়ালি থানায় জয়েন করেছে এবং পোশাকি মেজাজে তারা কাজ শুরু করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা প্রশাসক তাকিল আহমেদ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সকল পুলিশ সদস্য এই কার্যক্রম কোতোয়ালি থানায় অংশগ্রহণ করেছে। আপনি দেখছেন যে আমাদের এখানে যে ক্রাইসিস দিয়ে ওয়ান স্টপ যে সার্ভিস, এই সার্ভিসে আমাদের এক ভাই শাহ আলম ভাই কাজ করছেন। এভাবেই অন্যান্য সকল পুলিশ সদস্যই অ্যাকচুয়ালি কাজ শুরু করে দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে দিনাজপুরের মোট 13টি উপজেলায় 13টি থানা এবং আরো কিছু হাইওয়ে থানা রয়েছে, এই থানাগুলিতেও কার্যক্রম শুরু হয়েছে এবং পুলিশ সদস্যরা থানায় এসেছে। আপনাকে একটু দেখাতে চাই যে এই যে আমাদের পুলিশ ভাইয়েরা অলরেডি থানায় কার্যক্রম শুরু করেছে, থানায় এসে বসেছে এবং আমাদের এই কোতোয়ালি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও তার চেয়ারে বসেছেন এবং সাধারণ মানুষের মধ্যে এই খবর ছড়িয়ে পড়েছে যে পুলিশ তার কার্যক্রম শুরু করেছে। অনেকে আশা ফিরে পেয়েছে যে পুলিশ যখন কাজ করতে শুরু করেছে অতএব তাদের যে নিরাপদের যে জায়গাটা, এই জায়গাটা নিশ্চিত হবে। আর আমরা একটু বলে রাখি যে দিনাজপুরের এই 13টি উপজেলা 13টি থানা হাইওয়ে থানা যেসব রয়েছে এই থানাগুলিতেও একইভাবে পুলিশ সদস্যরা যোগদান করতেছে এবং পুলিশের কার্যক্রম শুরু হচ্ছে। বৃষ্টি, শুনছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ জানাচ্ছি। দুইজন সহকর্মী আমাদেরকে জানাচ্ছিল। এবারে আমরা সিলেটে যাই, দেখতে পাচ্ছি সহকর্মী নাবিল অপেক্ষা করছেন। সিলেটের কি অবস্থা দেখছেন নাবিল, একটু জানাবেন সকল থানায় পুলিশ সদস্যরা যোগদান দিয়েছেন কিনা?
আসলে সকল থানায় পুলিশ সদস্যরা সেভাবে যে যোগদানের বিষয়টি সেটি আমাদের চোখে এখন পর্যন্ত আসলে পরিলক্ষিত হয়নি। যেমনটি আমি এই মুহূর্তে আছি সিলেটের কোতোয়ালি থানায়। এই মুহূর্তে আসলে এই থানায় পুলিশ সদস্যদের উপস্থিতি আমাদের চোখে পড়েনি, বা থানার যে কার্যক্রম সাধারণত নাগরিকরা আসবেন থানায়, তারা তাদের অভিযোগ দিবেন, সেখানে তারা সুবিধা তাদের যে বিষয়গুলো সেগুলো গ্রহণ করবেন, এইরকম কোনো চিত্র আজকে সারাদিনে আসলে আমাদের চোখে পড়েনি, এখনো আমাদের চোখে পড়ছে না। আমরা দেখছি সেনাবাহিনী যারা সদস্যরা তারা গত কিছুদিনের মতো আজও কোতোয়ালি থানার যে দায়িত্ব সেই দায়িত্ব তারা রয়েছেন, অর্থাৎ এখানে থানার শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, অর্থাৎ থানার নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছেন, এবং গেটে আমরা দুজন সেনাবাহিনীর সদস্যদের দেখেছি। এছাড়া থানার ভেতরেও আসলে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা সেই দায়িত্বটি পালন করছেন। তবে থানা সূত্রে যেটি জানতে পেরেছি, আজকে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আসলে বদলি হয়ে এই থানায় এসেছেন, তিনি আসলে 12টার দিকে এখানে এসেছিলেন, তার সাথে আরও কয়েকজন পুলিশ সদস্যরা এখানে এসেছিলেন, তারা বিকেল 3টার দিকে এখান থেকে চলে যান। এরপর থেকে আসলে পুলিশ সদস্যরা এখানে নেই, অর্থাৎ স্বাভাবিক থানার যে কার্যক্রম সেই কার্যক্রম এই কোতোয়ালি থানায় আমাদের চোখে পড়েনি, বা অন্যান্য সিলেটের যে অন্যান্য থানাগুলো, বিশেষ করে যেসব থানাগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে আন্দোলনে, সেই যে থানাগুলোতে আমরা এখন পর্যন্ত পাইনি। তবে পুলিশ সদস্যরা কর্মকর্তারা তারা আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যেই থানার যে কার্যক্রম সেটি স্বাভাবিক হয়ে যাবে, পুলিশ সদস্যরা কাজে আসবেন এবং নাগরিকদের যে ধরনের সুযোগ সুবিধা থানা থেকে দেওয়া হয় সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই সব স্বাভাবিক হবে। বৃষ্টি শুনছিলাম নাবিল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে গণ অভ্যুত্থানে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে অতি দ্রুতই পুলিশ বাহিনীর কাজে যোগ দেওয়া উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 42 পুলিশ, আহত হাজারেরও বেশি। শুধু পুলিশ কেন্দ্রীয় হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন 5 শতাধিক। আহতদের দেখতে দুপুরে কেন্দ্রীয় হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা, খোঁজ নেন তাদের চিকিৎসার। পুলিশের দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন, তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। রাজধানী সহ সারা দেশে ডাকাতির ঘটনা ঘটছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে, কিন্তু পুলিশের কাজ অন্য বাহিনীকে দিয়ে করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন, এবং এই দুষ্কৃতিকারী আপনাদের ধরতে অনেক জায়গায় আমি শুনেছি যে ধরে ফেলেছে তারা, অনেক জায়গায়। আপনারা করেন ভাই, আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যত তাড়াতাড়ি আপনি সাহায্য করবেন তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো। এদিকে ডিএমপির 50 থানার মধ্যে 45টি থানার কাজ শুরুর কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। পুলিশ কম থাকায় থানায় সেনাবাহিনী ও আনসার সদস্যরা সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি সবকিছু ওভারকাম করে নতুন করে সবকিছু কাজ শুরু করার জন্য। আমাদের থানা, আমাদের কল্যাণে তো থানা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তো থানা থাকতেই হবে, পুলিশ ব্যতীত গণতন্ত্র চলবে না। তবে সেবা নিতে আসা নাগরিকদের সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করছে থানাগুলো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গভবনে শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা। বঙ্গভবনের দরবার হলে বেলা 1:45 নাগাদ শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ পাঠ করান। এরপরে শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। তারা ঢাকার বাইরে থাকায় বৃহস্পতিবার রাতের শপথ অনুষ্ঠানে ছিলেন না। আর 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুক ই আজম এখনও শপথ নেননি, তিনি দেশের বাইরে আছেন। একজন যথার্থ ও যোগ্য ব্যক্তি প্রধান বিচারপতি হয়েছেন। সরকারের দ্রুত পদক্ষেপের ফলে আদালতের কার্যক্রম দ্রুতই শুরু হবে বলে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন।
দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি জানান, এবার হাইকোর্ট বিভাগকে ঢেলে সাজানো প্রয়োজন। যারা সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন তাদের দিয়ে বিচার বিভাগকে সংস্কার করা হবে। এই দেশ, এই সরকার, এই বিচার বিভাগ বাংলাদেশের মানুষের সে আশা আলো দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যায়। যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ায় তো সেই কারণেই তো আজকে এই জনরোষ তৈরি হয়েছে কোর্টের উপরে, সেই কারণেই তো গোটা দেশের জনরোষ তৈরি হয়েছে। তাহলে কেন হাইকোর্ট বিভাগ কেন এইভাবে সব জায়গায় সংস্কার করবে? দীর্ঘ 9 বছর পরে ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। দুপুর 2টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন সালাউদ্দিন আহমেদ। এ সময় তাকে পরিবার ও স্বজনরা স্বাগত জানান। সবাই তখন আবেগ আপ্লুত ছিলেন। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ অনেক নেতাকর্মীও। এর আগে দিল্লি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা দেন। গত সপ্তাহে তাকে ট্রাভেল পাস দেওয়া হয় বাংলাদেশ হাইকমিশন থেকে। 2015 সালে 10 মার্চ রাজধানী উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। সেই বছরই 3 মাস পর ভারতের মেঘালয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। এই সময় বিবৃতিতে জানানো হয়েছিল, শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা পুলিশকে ফোন করে, আর বৈধ নথিপত্র না থাকায় ওই বছরের 22 জুলাই তার বিরুদ্ধে আনা হয় ভারতে অনুপ্রবেশের অভিযোগ। 2018 সালের নিম্ন আদালতে আর 2023 সালের আপিল বিভাগে এই মামলা থেকে সালাউদ্দিন আহমেদ খালাস পান। ধীরে ধীরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। কারণ উদ্বিগ্ন তাদের অভিভাবকরা এখনো সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না। শিক্ষকরা চেষ্টা করছেন শিক্ষার্থীদের স্কুলমুখী করতেন, অভিভাবকদের আশ্বস্ত করছেন তারা। সপ্তাহের প্রথম কর্মদিবস, খাতা কলমে খোলা সব শিক্ষা প্রতিষ্ঠান, তবে দিনাজপুরের বেশিরভাগ স্কুলই বন্ধ। চলমান পরিস্থিতিতে উদ্বেগ উৎকণ্ঠায় শিক্ষার্থী ও অভিভাবকরা। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি নগণ্য। এখন হাফ ক্লাস হচ্ছে, আগে 4টা পর্যন্ত হইতো, এখন 1:30টা করে দিয়েছে। আজকে কিছু আসছিল, কিছু ছেলেবেলা আসছিল, আমরা ক্লাসে গেলাম, আর কিছু কিছু অভিভাবক এসে তাদের বলল না ছাত্রছাত্রী বেশি নাই স্যার, আমরা নিয়ে যাব। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের প্রায় সব মহানগর ও জেলায় একই চিত্র। শিক্ষকদের উপস্থিতি বেড়েছে, কিন্তু ছাত্রছাত্রীর দেখা নেই বললেই চলে। হাতে গোনা 2-4 জন যারা এসেছে তাদের নিয়ে ক্লাস হয়নি। অফিসিয়াল কার্যক্রম চলছে, কিন্তু বিদ্যালয়ের বাচ্চা কাচ্চা নিরাপত্তার জন্য আমরা ক্লাস নিতে পারছি না। সরকারি ঘোষণা পেলে, প্রশাসন সজাগ হলে আমরা অবশ্যই ক্লাস নিব। খুবই উপস্থিতি কম। আমার শিক্ষক কর্মচারীগণ যথারীতি স্কুলে আসেন, যথাসময় পর্যন্ত থাকার চেষ্টা করেন। হাজিরার পর সন্তানদের নিয়ে চলে গেছে অনেক অভিভাবক। শিশুদের স্কুলে পাঠাতে এখনও ভীত তারা। এ অবস্থায় আস্থা ফেরানোর চেষ্টা করছেন শিক্ষকরা। ট্রাফিকের সমস্যা, তবে আশা করছি হয়তো অল্প দিনের মধ্যে মেয়েরা চলে আসবে। ভয় পাচ্ছে আসলে, গার্জেনরা হয়তো ভয়ে পাঠাচ্ছে না। গার্জিয়ানরা ভয় পাচ্ছে যে এই প্রশাসনের কোনো নেই, সিকিউরিটি নেই, বাচ্চা কাচ্চারা যদি কোনো অসুবিধা হয়। চলমান আন্দোলন ঘিরে গত 16 জুলাই থেকে পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে মন্ত্রণালয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন নেতাদের কক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে শিক্ষার্থীরা। সকালে হলের কর্মচারীদের সাথে নিয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষে শিক্ষার্থীরা তল্লাশি চালায়। এ সময় কয়েকটি হলের কক্ষ থেকে রামদা, চাকু, রড, লোহার পাইপ, বিদেশি মদের বোতল, গাঁজা, বস্তায় রাখা রেললাইনের বড় বড় পাথর পাওয়া যায়। এছাড়া ছাত্রলীগের চাঁদা আদায়ের রসিদ, হেলমেট, রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে 2 জন শিক্ষার্থীর আইডি কার্ডও পাওয়া যায়। শিক্ষার্থীদের অভিযোগ, বাইরের বহিরাগত শিক্ষার্থীও এই হলে বিভিন্ন রুমে ছিলেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট উদ্ধার হওয়া অস্ত্র হস্তান্তর করেন। যে হলের মধ্যে অনেকগুলো অবৈধ অস্ত্রশস্ত্র আমরা সব দেখতে পাচ্ছিলাম আর কি। তো যার কারণে হচ্ছে আমরা কয়েকটা রুম সার্চ করলাম। আমরা সার্চ করার পর দেখতেছি যে অনেকগুলো মদের বোতল, বিভিন্ন অস্ত্রশস্ত্র, পাথর টাথর, এগুলো অনেক কিছু আমরা পাচ্ছি। ছাত্রলীগের সভাপতি এই হলে যে দায়িত্ব ছিল তার রুম, তহিদ হোসেনের রুম থেকে আমরা বেশ কিছু অস্ত্র পেয়েছি, যেগুলো এই যে কাতা, দেশীয় অস্ত্র। বাসায় ঢুকে দুর্বৃত্তরা ভয়ভীতি দেখিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম রহমান শাহজাহান।
সকালে সংবাদ সম্মেলনে তিনি দাবি করলেন, শনিবার একদল দুর্বৃত্ত বাসায় গিয়ে ভয়ভীতি দেখান। বেশ কয়েকটি সাদা কাগজে জোর করে তারা স্বাক্ষর নেন। পাশাপাশি সকল কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতির নোটিশও দিয়েছে বলে দাবি করেন। প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে এমন ঘটনা বলে দাবি করেন গোলাম রহমান। দরজা খোলার পরে তারা বলল যে আপনার কাছে একটা আমাদের কাগজ নিয়ে আসলাম, ওখানে আপনি স্বাক্ষর করেন। সাদা কাগজে স্বাক্ষর করার জন্য তারা চাপ দিতে থাকে। আমিও দেখলাম আমার সাথে আর কেউ নাই, তারা 10-12 জন লাঠি সোটা হাতে। তখন আমি স্বাক্ষর করে দিলাম, ওরা স্বাক্ষর নিয়ে চলে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের উপরে হামলা, নির্যাতন, মন্দির, মঠ, ঘরবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ এনে সমাবেশ ও মানববন্ধন হয়েছে কয়েক জেলায়। সিলেটে বিক্ষোভ করছেন কয়েক হাজার সনাতনী। দুপুর থেকেই সিলেটের 74 পয়েন্টের চারদিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সনাতনীরা বিক্ষোভ করেন। অংশগ্রহণকারীরা নির্যাতন বন্ধে প্ল্যাকার্ড বহন করেন। এ সময় তারা সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে শহরের দয়াময়ী চত্বরে এই আয়োজন করা হয়। সনাতনী শিক্ষাবৃন্দের আয়োজনে এতে সনাতন ধর্মের নারী পুরুষ ছাড়াও অন্য ধর্মের মানুষও অংশ নেয়। সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন সহ 8 দফা দাবি জানানো হয় মানববন্ধন থেকে। আর জামালপুরে এখন পর্যন্ত কোনো হিন্দু ধর্মাবলম্বীর উপরে হামলা হয়নি বলেও জানিয়েছেন তারা। পাবনায় বিক্ষোভ সভা, প্রতিবাদ মিছিলও হয়েছে এবং দুপুরে বিভিন্ন উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা শহরের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। হামলা ভাঙচুরের অভিযোগে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। দুপুরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের ব্যানারে সাত মাথায় জড়ো হতে শুরু করেন সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় কিছু সময় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সনাতনীদের উপর নির্যাতন, ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগে লালমনিরহাটে মানববন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ। দুপুরে লালমনিরহাট শহরের মিশন মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিয়মনীতির তোয়াক্কা না করেই ঝালকাঠির সরকারি খাদ্য গুদামে নিম্নমানের চাল সংরক্ষণ করে আসছিল সরকারি কর্মকর্তাদের একাংশ। অভিযোগের ভিত্তিতে অভিযান চালালে একেবারে হাতে নাতে ধরা পড়ে চক্রটি। এরই মধ্যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। খাদ্য বিভাগের গুদামেই চাল ভর্তি বস্তায় মারা হচ্ছে স্টেনসিলের ছাপ। গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অধীনেই ঘটছে এই অপকর্ম। বস্তা ভরছে, একজন ডালছে, সেলাই করছে, একজন খামালে দিছে, ওই রং মারছে। খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা অনুযায়ী চাল সরবরাহকারী মিলাররা বস্তায় ছাপ দিয়ে গুদামে পাঠাবেন, কিন্তু ঝালকাঠির খাদ্য গুদামে পুরনো চাল ছড়িয়ে সরবরাহ করা হচ্ছে নিম্নমানের চাল। ভিডিওতে কথা বলা বাইরে না কথা বলা নিষেধ না। সরবরাহকারী মিলাররা জানান, গুদামে পাঠানো বস্তার কয়েকটিতে সিল নেই, এমন দাবি করেছিলেন গুদাম সংরক্ষণ কর্মকর্তারা। তারপর মিল থেকেই সিলগুলো পাঠানো হয়। আমাকে ওই এসএমও স্যারে ফোন দিছে যে আপনার তো এইভাবে চাউলে তো সিল দেওয়া নাই। আমি স্যার তো আমার তো লেবারে করছে এগুলো, আমি কি করা যায়? তাই তো ঠিক আছে, আপনার সিল দিয়ে যান। স্যারে ফোন দিয়ে বলছে যে আপনাকে কিছু চাউলে সিল মারা হয় নাই, পরে যাই ওই সিলটা দেওয়া হয়েছে। বস্তার মিলের সিল ছিল না, কিছু বস্তায় পুরাতন কিছু বস্তা এসে গেছিল, ওইটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। গেল 15 জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেট গুদামে অভিযান চালালে হাতে নাতে ধরা পড়ে এই অপকর্ম। এ সময় তালাবদ্ধ করা হয় খাদ্য বিভাগের 9 নম্বর গুদাম। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। তদন্ত কার্যক্রম চলমান আছে, সেই জন্য এই বিষয়ে আমি এই মুহূর্তে বক্তব্য দিতে পারছি না। আমাদের তদন্ত কার্যক্রম শেষ হলে এই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারব। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ লোপাট করছে খাদ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার নবাবগঞ্জে দুস্থ অসহায়দের সহায়তা দেওয়া হয়েছে। সকালে উপজেলার কোর্ট বিল্ডিং চত্বরে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়। হাজারো পরিবারের মাঝে বিতরণ করা হয় শাড়ি, লুঙ্গি, প্যান্ট, শার্ট,
চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। সহায়তা পেয়ে নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতি তারা কৃতজ্ঞতা জানান। এ সময় ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা তোফায়েল গজালি, উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মীরা। তারা জানিয়েছেন এই কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে। এছাড়া দোহার ও নবাবগঞ্জে অসহায়, হতদরিদ্র এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। আর্থিক সহায়তা দিয়েছে হুর কোচার লিমিটেড, কোয়ালিটি ফুড ও ভি ওয়াটার। প্রতি ঈদে চান্দে আপদে বিপদে হ্যাঁ আমার ঘরে দেখে, চাল দেয়, ডাল দেয়। আমরা দোয়া করি এই ভালো থাকুক। নবাবগঞ্জের ভাই বোনেরা আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং এখানে আমাদের এখানে যারা আছেন, মনে করেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যারাই আছেন প্রত্যেকে আমি আশ্বস্ত করতে চাই। নরসিংদীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনী। পৌর শহরের গোপীনাথ জিওর আখড়া পরিদর্শন শেষে মতবিনিময় সভায় যোগ দেন জেলার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল ফাহিম মাহবুব। তিনি বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তায় তারা মাঠে আছেন। জেলায় কোনো মন্দিরে কিংবা হিন্দু বাড়িতে হামলার ঘটনা নেই। সবার সহযোগিতা পেলে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করতে হবে ৭০ টাকা, এই দর বেঁধে দিয়েছে ছাত্র আন্দোলনকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ায় হিলি বন্দরের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। শনিবার ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও এই গুজবের কারণে পাইকারি ক্রেতারা পেঁয়াজ কেনেনি। এর ফলে পণ্য বোঝাই ভারতীয় ট্রাক বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডেই দাঁড়িয়ে আছে। পাইকারি ক্রেতারা বলছেন, বর্তমানে হিলি বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে পেঁয়াজ কিনে ৭০ টাকায় বিক্রি করলে লোকসানে পড়তে হবে। এ কারণে পাইকারি ক্রেতারা ভারতীয় পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে নিত্যপণ্যের বাজার তদারকিতে কাজ করছে শিক্ষার্থীরা। ব্যবসায়ীদের বিক্রয় রসিদ না রাখা সহ বিভিন্ন বিষয় নিয়েও তারা কথা বলেন। সাতক্ষীরায় বেলা ১১টায় শহরের সুলতানপুর বড়বাজারের বিভিন্ন দোকান তদারকি করে শিক্ষার্থীরা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সিন্ডিকেট করে না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি তারা আহ্বান জানান। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাস্তায় শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণের পর এবার পঞ্চগড়ে চা শিল্পের সিন্ডিকেট ভাঙতে শুরু করেছে তদারকি। চাষি, শ্রমিক ও মালিকদের মধ্যে সমন্বয় বৈঠকও করছে তারা। দেশের দ্বিতীয় চা অঞ্চল হিসেবে খ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে চাষিদের পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করা, সিন্ডিকেট নির্মূল সহ কয়েকটি লক্ষ্য নিয়ে তদারকির কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। চা প্রক্রিয়াজাত কারখানাগুলোয় তারা যাচ্ছেন পর্যায়ক্রমে। প্রতিটি কারখানায় সমস্যা ও বৈষম্য চিহ্নিত করা হচ্ছে। চাষি, শ্রমিক ও কারখানা মালিকদের মধ্যে সমন্বয় বৈঠকও করছেন তারা। তেঁতুলিয়াবাসীর অনেক দিনের বহুল প্রতীক্ষিত একটা বিষয় যে তারা চায়ের ন্যায্য মূল্য পাচ্ছে না। আর এই চা ফ্যাক্টরিগুলোতে আমাদের বিভিন্ন সিন্ডিকেটে ভরপুর। তো আমরা চেষ্টা করছি সিন্ডিকেট মুক্ত করার, এবং তারা যদি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সিন্ডিকেট থেকে বেরিয়ে আসতে চায়, সেক্ষেত্রেও আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতেছি। বিভিন্ন সিন্ডিকেট মল ভেঙে ফেলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা আসছি আজকে বাংলাটিতে। এখানে আমরা কিছু অভিযোগ এবং অনেক কিছু সমস্যা আমরা প্রতিফলিত করেছি। আমরা এরপরে আরও অন্য কারখানায় যাব, দেখব কিভাবে কি করতেছে, আমরা সব কিছু এখানে দেখাশোনা করতেছি। সিন্ডিকেট বিলুপ্ত হলে চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি এই শিল্প লাভবান হবে বলছেন সমতল চা বাগানের মালিকরা। গ্রোয়ার্সরা বেশি টাকা পাবে বা ভালো টাকা পাবে, আমরাও খুশি হব। আমরা এটা চাই যে ছাত্ররা এইভাবে আসুক বা তারা দেখুক, সব জায়গায় বিশেষ করে আমার চা সেক্টরটা দেখুক, তাতে আমরা সবাই সচেতন হব। তেঁতুলিয়া সহ জেলার ৮ উপজেলায় বড় চা বাগান আছে ১০টি। এছাড়া ছোট আকারের প্রায় ৮,০০০-এর মতো বাগান রয়েছে, যেখানে প্রায় ১৫,০০০ শ্রমিক কাজ করছেন। আমিন বাবু, যমুনা নিউজ।